নমস্কার, সম্রাট আবারও হাজির। কেমন আছেন আপনারা? আমি আশা করব আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তার কারণ আমি যে ভিডিওগুলো দিই সেই ভিডিওগুলোর মধ্যে দিয়ে আপনাদের থেকে মনের মধ্যে যে ভয়গুলো রয়েছে সেই ভয়গুলো দূর করার চেষ্টা করি। আজকেও আরেকটা ভয় দূর করব। অনেকেই বলে যে পিতৃদোষ তৈরি হয়েছে জন্মছকের মধ্যে। আবার অনেক সময় আমরা জন্মছকে দেখি শনি আর রাহু যদি এক জায়গায় বসে যায় তাকে শাপিতদোষ বলি, আবার শনি রাহু এক জায়গায় থাকলেও আমরা তাকে পিতৃদোষ বলে থাকি। কথাটা কি সত্যি নাকি কথাটার মধ্যে কোনো একটা গুজব লুকিয়ে রয়েছে? শনি আর রাহু শাপিতদোষ তৈরি করে, কখন করে এর পেছনে কিছু কারণ রয়েছে। শনি আর রাহু শাপিতদোষ তখনই তৈরি করবে যদি শনি আর রাহুর মধ্যে দুটি প্ল্যানেট একই জায়গায় বসে থাকে এবং তারা যদি কোনো নেগেটিভ নক্ষত্রে বসে থাকে তাহলে, এবং তারা যদি 3 ডিগ্রির মধ্যে অবস্থান করে তাহলেই শুধুমাত্র শ্রাপিত যোগ তৈরি হবে, নইলে শাপিত যোগ তৈরি হবে না। আর শাপিত যোগ কোন কোন জায়গায় তৈরি হয়? মারক ঘরগুলো এবং বাধকভাবে বেশি করে তৈরি হয়। যেমন হচ্ছে গিয়ে 2 নম্বর ভাব, 7 নম্বর ভাব, অষ্টম ভাব, 6 নম্বর ভাব আর হচ্ছে দ্বাদশ ভাব। তার মানে এই কটা ভাবে আমাদের খারাপ হচ্ছে। যদি শনি আর রাহু, যদি আপনারা দেখেন যে জন্মছক আপনারা করলেন, শনি রাহু হয় দ্বিতীয় বা লগ্নের ষষ্ঠে বা লগ্নের সপ্তমে বা লগ্নের অষ্টমে যদি অবস্থান করে বা লগ্নের দ্বাদশে যদি অবস্থান করে, 3 ডিগ্রির মধ্যে যদি অবস্থান করে, বধ নক্ষত্রে যদি অবস্থান করে, বিপদ নক্ষত্রে যদি অবস্থান করে, তবেই শুধুমাত্র শাপিত যোগ তৈরি হয়, নতুবা শাপিত যোগ তৈরি হয় না। প্রত্যরী নক্ষত্রে তৈরি হলেও শাপিত যোগ তৈরি করতে পারে, কিন্তু সেক্ষেত্রে শাপিত যোগ অতটাও তৈরি হয় না। কিন্তু প্রত্যরী নক্ষত্রে হালকা শাপিত যোগের একটা সম্ভাবনা থাকে। কিন্তু বিপদতারায় আর বদতারায় যদি শনি আর রাহুকে যদি আপনারা জন্মছকে পান তাহলে বুঝে নেবেন শনি আর রাহু কিন্তু আপনার জন্য ক্ষতিকর কিছু এফেক্ট আপনাকে দিতে পারে। এবং দেখে নিতে হবে শনি আর রাহুর দূরত্ব কতটা। তারা কি 3 ডিগ্রির মধ্যে আছে? যদি 3 ডিগ্রির মধ্যে থাকে তাহলে আপনাদেরকে ভীষণ কশাস হয়ে যেতে হবে, সতর্ক হয়ে যেতে হবে। আর যদি 3 ডিগ্রির মধ্যে না থাকে তাহলে ভয় পাওয়ার অতটা কারণ নেই। তাহলে শনি আর রাহু ব্যক্তিগতভাবে বা রাশিভিত্তিকভাবে কিছুটা ফল দেবে, বাকি নিজেদের ফলগুলোই জাতক জাতিকার ওপর দিতে 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 অগ্রসর হবে। পিতৃদোষ আমাদের যে জন্মছকের মধ্যে যে বলা হয় এই কথাটা কিন্তু পুরোপুরি ভুল। তাহলে শনি আর রাহু কিন্তু শাপিত যোগ তৈরি করতে পারে। হ্যাঁ, পিতৃদোষ নয়, পিতৃযোগ বা পিতার খারাপ কখন হতে পারে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি। সেটা কখন আলোচনা করতে পারি, কিভাবে আলোচনা হয়, বা সেটা কখন কখন দেখতে হয়। জন্মছক খুলে আমরা কিভাবে পাবো? জন্মছকে আমাদের পিতার ভাব কোনটা সবার আগে দেখে নিতে হবে। জন্মছকে আপনি খুলে দেখবেন আপনার যেই জায়গায় লং বলে কথাটি লেখা রয়েছে তাকে 1 নম্বর ঘর মার্ক করবেন, তারপরে অ্যান্টি ক্লকওয়াইজ তারপরের ঘর 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এসে থামবেন। যেই ঘরটা 9 সেই ঘরের অধিপতি গ্রহ কে? যেমন বৃষ যদি হয় তার অধিপতি গ্রহ শুক্র, মেষ যদি হয় তার অধিপতি গ্রহ মঙ্গল, আজকে যদি মিথুন হয় তার অধিপতি গ্রহ বুধ, আজকে যদি কর্কট হয় তার অধিপতি গ্রহ চন্দ্র, আজকে যদি সিংহ হয় তার অধিপতি গ্রহ রবি। এইভাবে পরপর যাবেন। যদি ধনু হয় তাহলে বৃহস্পতি, যদি মকর হয় শনি, যদি কুম্ভ হয় শনি, যদি মীন হয় বৃহস্পতি। এইভাবে যে রাশির মালিক সেই ভাবের মালিক হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে এই যে 9 এসে যে দাঁড়ালেন, এই 9 নম্বর ঘরটা কোন রাশির ঘর? যদি এই 9 নম্বর ঘরটা হচ্ছে, যদি আমি ধরে নিলাম আপনার ধনুর ঘর, তাহলে আপনার বৃহস্পতি আপনার হবে হচ্ছে নবমপতি, অর্থাৎ পিতার জায়গাকে দেখছে। এই বৃহস্পতি যদি বধ তারায় বসে থাকে বা বিপদ তারায় বসে থাকে বা প্রত্যরী তারায় বসে থাকে তাহলে বাবার কোনো নেগেটিভ এফেক্ট আসতে পারে। তবে এখানে পিতৃদোষ বলে না, একে কোনোভাবেই পিতৃদোষ অর্থাৎ পিতার কোনো দোষ তৈরি হতে পারে না। পিতৃযোগ তৈরি হয়। পিতৃযোগ মানে কি? পিতার থেকে আমরা কি খারাপ আমরা পেতে পারি বা পিতার থেকে আমরা কি ভালোও পেতে পারি। পিতৃদোষ মানে কি শুধু পিতার থেকে শুধু খারাপ পাচ্ছি না, পিতার থেকে আমরা শুধু খারাপ পাই না, পিতার থেকে আমরা কিছুটা বেটারও পাই, আবার পিতার থেকে আমরা কিছুটা খারাপ পাই। আমরা জন্মছক ওয়াইজ আমরা দেখি কেউ আমরা খুব গরিব ঘরে জন্মগ্রহণ করলাম, আবার কেউ অনেক বড় লোকের ঘরে জন্মগ্রহণ করলো। কেউ জন্মের পর থেকে তার এডুকেশন নিয়ে প্রচণ্ড স্ট্রাগল করছে, তার কেরিয়ার নিয়ে প্রচণ্ড স্ট্রাগল করছে, তার বাবার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড নিয়ে সে প্রচণ্ড স্ট্রাগল করলো। বাবার ফাইন্যান্সিয়াল স্থিতি এমন যে ছেলেকে বাবা মা পড়াশুনো করাতে পারলো না, ছেলের মেধা অনেক বেশি, তা সত্ত্বেও ছেলেকে অনেক স্ট্রাগল করে অনেক কষ্ট করে সমাজের অনেক কষ্ট করার পর সে হয়তো গিয়ে তার এডুকেশনটাকে ভালোভাবে একটা প্রাপ্তি করতে পারলো, কিন্তু বাবার হেল্প ছাড়া বা বাবার ফাইন্যান্সিয়াল হেল্প ছাড়া। কেন হলো এরকম একটা পরিস্থিতি? দেখতে হবে সেই জাতকের, অর্থাৎ সেই জাতকের যে নবমপতি, সেই নবমপতি দ্বিতীয়ভাবে বসে থাকতে পারে, ষষ্ঠভাবে বসে থাকতে পারে, অষ্টমভাবে বসে থাকতে পারে, এবং সেই বৃহস্পতি
বা সেই যার যে নবমপতি সেই নবমপতি যদি বত্তারা বা প্রত্যরিতারা বিপত্তারায় থাকে, তাহলে বাবার ফাইন্যান্সিয়াল সেক্টর থেকে অনেক রকম সমস্যা আসতে পারে, বাবার হেলথ ওরিয়েন্টেড জায়গা থেকে অনেক রকম সমস্যা আসতে পারে। প্রত্যরিতারায় যদি থাকে, আমি অনেক সময় দেখেছি বাবা খুব অল্প বয়সে বাড়ি ছেড়ে চলে গেছে, আমি দেখেছি তারা মায়ের আন্ডারেই থেকে পড়াশুনো করলো, বড় হলো, কিন্তু বাবা অনেক অল্প বয়সেই সংসার ছেড়ে নিরুদ্দেশ হয়ে গেছে, তার মানে প্রত্যরিতারায় বসে রইল নবমপতি। এই যে বিষয়গুলো আমাদেরকে এইভাবে কিন্তু পর্যালোচনা করতে হয়। আরও খারাপ কোথায় হতে পারে, যদি ষষ্ঠপতি, দ্বিতীয়পতি বা অষ্টমপতি নবমপতিকে নিয়ে কোনো খারাপ জায়গায় বসলো। খারাপ জায়গায় বলতে যেমন লগ্নের দ্বিতীয় ভাব বা লগ্নের তৃতীয় ভাব বা লগ্নের ষষ্ঠ ভাব বা লগ্নের সপ্তম ভাব বা লগ্নের অষ্টম ভাব বা লগ্নের দ্বাদশ ভাব, এইরকম জায়গায় যদি বসে থাকে অষ্টমপতিকে নিয়ে, তাহলে পিতার জায়গা থেকে কিছু সমস্যা আসতে পারে, পিতার হেলথ নিয়ে সমস্যা আসতে পারে। রাহু যদি নবমে থাকে তাহলে পিতার দুরারোগ্য ব্যাধি হতে পারে। কেতু যদি নবমে থাকে তাহলে পিতার এমন কিছু ব্যাধি হবে যা প্রচুর দিন ধরে ট্রিটমেন্ট হবে এবং পিতাকে অনবরত কোনো না কোনো রোগ থেকে, রোগের আজকে একরকম রোগ কালকে আরেক রকম রোগ, এইরকম রোগের মধ্যে তাকে ফেলতে হচ্ছে, এবং বাবার ফাইন্যান্সিয়াল জায়গাকেও নষ্ট করতে যায় কেতু। তার মানে কেতু একাও যদি নবমভাবে খুব খারাপ জায়গায় বসে যায়, তাহলেও সেখান থেকে আপনাদের পিতৃদোষ তৈরি হতে পারে। অর্থাৎ আমি পিতৃদোষ দিয়েই বলি, কারণ এই টার্মটা খুব সহজ, তো পিতৃদোষ তৈরি হতে পারে। কাজেই পিতৃদোষ শুধু শনি রাহু ক্ষেত্রে যে পিতৃদোষ তৈরি হবে তাও নয়, আপনার নবমপতি মঙ্গল সে হয়তো অষ্টমপতিকে নিয়ে বসে রইল, এমন একটা বাজে নক্ষত্র নিয়ে বসে রইল যার দরুন আপনি দেখলেন যে আপনার জীবদ্দশায় দেখলেন যে আপনার বাবা কিছু করে উঠতে পারলেন না। তিনি অনেক চেষ্টা করেছেন কিন্তু তিনি কোনোভাবেই তার ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট তিনি ঘটাতে পারলেন না, তার কর্মজীবনের কোনো ডেভেলপমেন্ট তিনি ঘটাতে পারলেন না। তিনি অনেক স্ট্রাগল করেও একটা মার্গ অবধি তিনি পৌঁছলেন, কিন্তু তার পরের মার্গে আর তিনি পৌঁছতে পারলেন না, যে মার্গে অনেক সফলতা থাকলো। এইভাবে আমাদের নবমপতিকে কিন্তু বিচার করতে হয়। বাবার দুরারোগ্য ব্যাধি, আজকে পিতৃদোষ, কারণ আপনারা অনেকে জিজ্ঞেস করেন দাদা বাবার দিক থেকে আমরা কি করে বুঝবো পিতৃদোষ থাকলে কি কি খারাপ হতে পারে। পিতৃদোষ থাকলে যেটা খারাপ হতে পারে, শুধুমাত্র ফাইন্যান্সিয়াল ট্রেড খারাপ হতে পারে, আপনার বেড়ে ওঠা খারাপ হতে পারে, আপনি বাবার সাপোর্ট ছাড়া আপনারা বড় জায়গা অ্যাচিভ করতে পারেন এবং আপনারাই পরবর্তীকালে আপনার বাবার অন্ধের যষ্টি হয়ে যেতে পারেন। এটাকে বলা হয় পিতৃদোষ। অর্থাৎ সন্তানকে এমন একটা জায়গায় যেতে হবে, সন্তানের থ্রু দিয়ে বাবা মার সম্মান বা তার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি হবে এবং মান সম্মান প্রভাব প্রতিপত্তি সেগুলো প্রতিষ্ঠা পাবে সমাজের মধ্যে। তার মানে এইটা হলো পিতৃদোষ। আর পিতৃদোষ থাকলে যেটা করতে হয়, সন্তানকে পিতৃদোষ থাকলে যেটা সুবিধে হয়, সন্তানের বেড়ে ওঠার জায়গায় একটা ম্যাসিভ ক্ষেত্র খুলে যায়। তার কারণ পিতার অনেক সমস্যা থাকবে, কিন্তু জাতক মেধাবী হবে, জাতকের অনেক কোয়ালিটি থাকবে, জাতক যদি সেই কোয়ালিটি সেই মেধাকে যদি কাজে লাগাতে পারে, সেই স্ট্রাগলের মধ্যে জাতক যদি সেই স্ট্রাগলকে অ্যাকসেপ্ট করতে পারে, অ্যাকসেপ্ট করে সেই স্ট্রাগলকে সাথে যদি নিজেকে নিয়ে চলতে পারে, তাহলে জাতক একদিন বিরাট বড় জায়গায় পৌঁছে যাবে এবং সে বাবার থেকেও এমন একটা জায়গায় প্রতিষ্ঠা পাবে যে বংশে একটা বিরাট নাম উজ্জ্বল হলো এবং সেই ছেলের দ্বারা পিতামাতার নামও উজ্জ্বল হয়ে গেল। তার মানে পিতৃদোষের একটা লাভও হচ্ছে যে পিতৃদোষ যদি থাকে আমাদের জন্মছকে, তাহলে জাতক বা জাতিকা যার জন্মছকে পিতৃদোষ আছে সে জীবনে বড় অধ্যায় পার করতে পারে, সে জীবনে মান সম্মান প্রভাব প্রতিপত্তি নিয়ে বসবাস করতে পারে। আপনারা অনেকে প্রশ্ন করছেন যে সম্রাটদা, বা আপনারা কমেন্ট সেকশনে ভরিয়েও দিচ্ছেন, বা যারা যারা আমার কাছে আসছেন তারা অনেকে এই প্রশ্নটা আবারও আমাকে করছেন, যেটা আমি পছন্দও করি না। সেটা হচ্ছে যে দাদা মাঙ্গলিক দোষটা একটু দেখে নিন, বা দাদা সাড়ে সাতিটা একটু দেখে নিন। আপনারা অনেকেই বলছেন দাদা আমার বিয়েটা ভেঙে যাচ্ছে, আমার স্বামীর সাথে আমার সম্পর্কটা ভালো নেই, তাহলে কি আমার মাঙ্গলিক দোষ আমাকে কি আমার বিবাহ জীবনকে নষ্ট করে দিল? আবার আপনারা অনেকে যারা এখনও বিয়ের জীবনে প্রবেশও করেননি, হয়তো প্রবেশ করতে যাবেন, কিন্তু তার আগেই হয়তো আপনারা খুব ব্যতিব্যস্ত বা আপনারা খুব ভীতশ্রদ্ধ যে একটা বিষয় নিয়ে, যে আপনাদের মঙ্গল হয় লগ্নে বসে রয়েছে, বা মঙ্গল হয়তো চারে বসে রয়েছে চতুর্থে, বা মঙ্গল হয়তো আপনার লগ্নের সপ্তমে বসে রয়েছে, বা মঙ্গল হয়তো আপনার লগ্নের অষ্টমে বসে রয়েছে, বা দ্বাদশে বসে রয়েছে। আপনারা যেটা শোনেন সেটা হচ্ছে যে লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে দ্বাদশে থাকলে নাকি মাঙ্গলিক হয়, এটা শোনা কথা। দেখুন, মাঙ্গলিক বিষয়টা আজকে আমি আবারও আপনাদেরকে একটু বুঝিয়ে দেবো, কারণ আমার চ্যানেলে হয়তো আবারও নতুন নতুন যারা ভিউয়ার্স যারা আসছেন তারা হয়তো জানেন না। আপনারা খুব প্যানিকড হয়ে যান যে মাঙ্গলিক দাদা মঙ্গলের এই প্লেসমেন্টটা নিয়ে, যে মঙ্গলের চতুর্থে প্লেসমেন্ট দাদা তার মানে আমার বিয়েটা নষ্ট হয়ে যাবে, সপ্তমে প্লেসমেন্ট তার মানে আপনার বিয়েটা নষ্ট হয়ে যাবে। মঙ্গল বিবাহকারক গ্রহ। এবার আপনাদেরকে বুঝতে হবে যে আপনার ন্যাটাল চার্টে বিবাহকারক গ্রহকে দেখে নিন না, আপনারা নিজেরাই শিখে নিতে পারবেন। তার কারণ আপনি আপনার ন্যাটাল চার্ট খুলুন, আপনি দেখবেন আপনার ন্যাটাল চার্টে লগ্ন বলে একটা জায়গায় লগ্ন লেখা আছে, তার মানে আপনার ওটা লগ্ন। যেই জায়গাটা লগ্ন লেখা আছে এই জায়গাকে যদি আপনি 1 ধরেন,
তার মানে ওই স্থানকে আপনাকে 1 ধরতে হচ্ছে। লগ্নকে যদি আমরা 1 ধরি, তার পরের যে ঘর অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ আমরা তার পরের ঘরকে 2 ধরবো, এভাবে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 7। দেখবেন যে আপনার লগ্নের ঠিক উল্টো দিকের যে ঘরটা, এই ঘরটা আপনি 7 নম্বর ঘরে এসে দাঁড়ালেন, অর্থাৎ তার ঠিক সমসপ্তম ভাব। এবার দেখবেন যে এই যে সপ্তম ভাব, এই সপ্তম ভাবের কারক গ্রহকে, তার মানে এই সপ্তম ভাবের যে কারক গ্রহ সেই হবে আপনার বিবাহের কারক গ্রহ। এর সাথে কিন্তু মঙ্গলের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, সম্পর্ক আছে। কোথায় সম্পর্ক আছে? 2টি রাশির ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র সম্পর্ক রয়েছে। এক, বৃষ যদি আপনার রাশি হয়ে থাকে বা লগ্ন হয়ে থাকে, অর্থাৎ লগ্ন থেকেই তো হিসেব হয়, তাহলে বৃষ যদি আপনার লগ্ন হয়ে থাকে বা তুলা যদি আপনার লগ্ন হয়ে থাকে, সেক্ষেত্রে শুধুমাত্র মঙ্গল আপনার বিবাহ কারক গ্রহ। তার কারণ কি? দেখুন, বৃষকে যদি আপনি 1 ধরেন, আপনি 7 নম্বর ঘরে এসে দাঁড়াবেন কোথায়? বৃশ্চিক। তার মানে বৃশ্চিকের মালিককে, বৃশ্চিকের মালিক মঙ্গল। তার মানে বৃষ যাদের লগ্ন, যাদের জন্মছকে লং কথাটা শুধু বৃষতে লেখা আছে, তাদের ক্ষেত্রে মঙ্গল বিবাহকারক গ্রহ। এই মঙ্গল যদি বৈবাহিক স্থানগুলোকে নষ্ট করে, তাহলে কিছু জায়গায় আমাদের সমস্যা আসতে পারে। কার ক্ষেত্রে? বৃষলগ্নের ক্ষেত্রে। আবার কার ক্ষেত্রে হতে পারে? তুলার ক্ষেত্রে। দেখুন, তুলাকে যদি আপনি 1 ধরেন, তাহলে তুলার পরের ঘর বৃশ্চিক 2, তারপরে ধনু, এটা 3 নম্বর ঘর, তারপরে মকর 4 নম্বর ঘর, কুম্ভ 5 নম্বর ঘর, মীন 6 নম্বর ঘর, দেখুন মেষ কি আসলো? 7 নম্বর ঘর। তার মানে তুলার ক্ষেত্রে মেষ হচ্ছে সপ্তম ভাব। তার মানে তুলার লগ্নের জাতক আর জাতিকার ক্ষেত্রে আপনি যদি জ্যোতিষী হন, আপনার কাছে তুলা লগ্নে জাতক জাতিকা গেছে, আপনাকে হয়তো বললো, দাদা আমার বিবাহকারক গ্রহকে, আমার বিবাহকে দেখছে, আপনি হয়তো তখন আপনাকে গুনে গুনে দেখতে হবে, তার মেষ হচ্ছে তার সপ্তম, তার মানে মেষের মালিক মঙ্গল। এই ক্ষেত্রে মঙ্গল আপনার বিবাহকারক গ্রহ। কিন্তু বাকি যে রাশিগুলো রয়েছে, আপনার যদি কর্কট হয়ে যায়, তাহলে আপনার সমসপ্তমকে, আপনার মকর সমসপ্তম, তাহলে মকরের মালিককে। যখন আপনার লগ্ন কর্কট হয়ে যাবে, সেই ক্ষেত্রে আপনার কিন্তু মঙ্গলকে ভুলে যেতে হবে। তখন আর মঙ্গল কোনো কারকতা নেই, মঙ্গলের কোনো ভূমিকা নেই আপনার বিবাহের জীবনের ক্ষেত্রে। কেন? শনি আপনার সপ্তমপতি, তার মানে শনি আপনার বিবাহের কারকতাকে দেখছে। আপনার যদি কন্যা লগ্ন হয়, কন্যা লগ্নের ঠিক সমসপ্তম দেখুন কোনটা? মীন রাশি। তাহলে মীনের যদি মালিককে, মীনের মালিক হচ্ছে গিয়ে বৃহস্পতি। তাহলে কন্যা লগ্নের জাতক আর জাতিকাদের ক্ষেত্রে আমরা যখন বিবাহের স্থানকে ক্যালকুলেট করব বা বিবাহের স্থান নিয়ে যখন আমরা পর্যালোচনায় বসবো, তখন আমাদেরকে বৃহস্পতিকে দেখতে হবে। তার কারণ ওই তুলা লগ্নের জাতক এবং জাতিকার ক্ষেত্রে বৃহস্পতি সেই জাতক এবং জাতিকার বিবাহের জায়গাকে ডমিনেট করতে করতে যাবে, হয় সুখে রাখবে, নয় দুঃখে রাখবে। তার মানে লগ্নে মঙ্গল থাকলেও, চতুর্থে মঙ্গল থাকলেও, সপ্তমে মঙ্গল থাকলেও, অষ্টমে মঙ্গল থাকলেও আর দ্বাদশে মঙ্গল থাকলেও মাঙ্গলিক হয় না। আর দেখুন, মাঙ্গলিক বলে বেসিক্যালি কিছু হয় না। এটা একটা ভুয়ো একটা টার্ম, যেই টার্মের ভয় আমরা আপনাদেরকে পাওয়ানো হয়। আপনাদেরকে বলা হয় যে মাঙ্গলিক দোষ থাকলে আপনাদের বৈধব্য হতে পারে, মাঙ্গলিক দোষ থাকলে আপনাদের সন্তানের ফিউচার নষ্ট হতে পারে, মাঙ্গলিক দোষ থাকলে আপনাদের সন্তান নাও হতে পারে, মাঙ্গলিক দোষ থাকলে আপনাদের একাধিকবার বিবাহ হতে পারে, একটাও বিয়ে নাকি টিকতে পারে না। কিন্তু এই যে কথাগুলো মঙ্গলকে নিয়ে যে চলছে বা মাঙ্গলিক দোষকে নিয়ে চলছে, এগুলো পুরোটাই কিন্তু একটা কাল্পনিক। তার মানে আমি আপনাদেরকে ক্যালকুলেশনটা পার্টটাকে বুঝিয়ে দিলাম যে কোনখান থেকে ক্যালকুলেট করতে হবে। আপনি যদি মিথুন লগ্নের লোক হন, আপনি যদি মিথুন লগ্নের জাতক এবং জাতিকা হন, তাহলে আপনার সপ্তম ভাবকে আপনার বিবাহ গুণব কোথা থেকে? আপনার বিবাহ গুণব ধনু রাশি থেকে। তাহলে ধনুর যে মালিক বৃহস্পতি, সেই বৃহস্পতি আপনার ক্ষেত্রে কি করছে? আপনার ক্ষেত্রে বিবাহকারক গ্রহ হয়ে গেল। আবার যদি আপনার ধনু লগ্ন হয়ে যায়, তাহলে ধনু লগ্নের সমসপ্তমকে মিথুন, তাহলে মিথুন মানে মিথুনের মালিককে, তাহলে বুধ। তাহলে সেই বুধ আপনার জন্মছকে আপনার বিবাহ স্থানকে ডমিনেট করবে। আপনার বিবাহ সুখে থাকবে, আপনি আপনার বিবাহিত জীবন সুখে কাটাবেন কিনা, আপনি আপনার বিবাহিত জীবনে কতটা সুখী হবেন, বা আপনি আপনার বিবাহিত জীবনে কতটা দুঃখ পাবেন, আদৌ বিবাহ টিকবে কি টিকবে না, তাহলে আপনার সপ্তমপতি সেই জায়গাটা নির্দেশ করবে। আপনি যদি ধনু হয়ে থাকেন, তাহলে বুধ আপনার সেই ক্ষেত্রটি নির্দেশ করে যাবে। আপনি যদি মকর হয়ে যান, তাহলে আপনার ক্ষেত্রে চন্দ্র আপনার সপ্তমপতি, তার মানে চন্দ্র আপনার বিবাহকারক গ্রহ। আপনি যদি কুম্ভ হয়ে যান, তাহলে রবি আপনার জন্য বিবাহকারক গ্রহ। তার মানে এই যে বিষয়গুলো, এইগুলো বুঝতে হবে। এগুলো যদি আমরা না বুঝি, আমরা কি করব? আমরা মঙ্গলকে দেখব আর দেখে ভয় পেয়ে যাব। আপনার লগ্ন হইতে চতুর্থে মঙ্গল বসে রয়েছে, আপনার লগ্ন হইতে সপ্তমে মঙ্গল বসে রয়েছে, আপনার লগ্ন হইতে অষ্টমে মঙ্গল বসে রয়েছে, আপনার লগ্ন হইতে দ্বাদশে মঙ্গল বসে রয়েছে। থাক না, সেই মঙ্গল কোন ঘরের কারক গ্রহ সেটা তো আপনাকে দেখে নিতে হবে রে বাবা। আজকে যদি আপনার কন্যা লগ্ন হয়, তাহলে কন্যা লগ্নের ক্ষেত্রে আপনার মঙ্গল হয়ে যাবে অষ্টমপতি। আজকে যদি আপনার কর্কট লগ্ন হয়, তাহলে কর্কট লগ্নের ক্ষেত্রে রাজযোগকারী গ্রহ হয়ে গেল মঙ্গল। তার মানে সেই জাত ব্যক্তি জীবনে কতটা
একটা রাজার মতো সুখ পাবে, সেই জায়গাকে মঙ্গল নির্দেশ করবে। তার যদি এই কর্কট লগ্নের জাতক বা জাতিকারদের ক্ষেত্রে যদি লগ্নে মঙ্গল থেকে গেল, বা চতুর্থে মঙ্গল থেকে গেল, বা যদি সপ্তমে মঙ্গল থাকলো, বা যদি অষ্টমে মঙ্গল থাকলো, বা যদি দ্বাদশে মঙ্গল থাকলো, তাহলে কি করতে পারে? তাহলে দুর্বার গতিতে সেই জাতক জাতিকাকে উন্নতির দিকে নিয়ে চলে যেতে পারে। কারণ সেক্ষেত্রে কর্কটের ক্ষেত্রে তো মঙ্গল তো বিবাহ দেখছে না, কোন জায়গায় দেখছে? সেখানে কর্কটের ক্ষেত্রে শনি দেখছে। এবার শনির প্লেসমেন্টকে আপনাকে দেখে নিতে হবে, আপনার বিবাহ নষ্ট হয়ে যেতে পারে কোন কোন জায়গায়। যদি এই শনি দ্বিতীয়ভাবে বা একাদশভাবে বা সপ্তমভাবে বা তার লগ্নের অষ্টমভাবে কোনো নেগেটিভ প্ল্যানেটকে নিয়ে বসে যায়, নেগেটিভ নক্ষত্রে যদি বসে যায়, আমাদের উদীয়মান ডিগ্রি হয়, আমাদের একটা নিরপেক্ষ ডিগ্রি হয়, আমাদের একটা রাত্রিকালীন ডিগ্রি হয়। তার মানে উদীয়মান ডিগ্রিতে বসে আছে না, রাত্রিকালীন ডিগ্রিতে বসে রয়েছে, নাকি নিরপেক্ষ ডিগ্রিতে বসে রয়েছে। এবং আরও দেখতে হবে যে প্ল্যানেটটি আপনার সপ্তমপতি, যে প্ল্যানেটটিকে নিয়ে আপনি আপনার বিবাহের জায়গাকে ক্যালকুলেট করবেন, সেই প্ল্যানেটটি উদীয়মান ডিগ্রিতে ভালো ফল দেয়, নাকি রাত্রিকালীন ডিগ্রিতে ভালো ফল দেয়, নাকি নিরপেক্ষ ডিগ্রিতে ভালো ফল দেয়। যদি উদীয়মান ডিগ্রির প্ল্যানেট যদি উদীয়মান জায়গায় বসে থাকে এবং সে যদি নেগেটিভ প্ল্যানেটকে নিয়েও যদি দ্বিতীয় ভাব বা সপ্তম ভাব বা একাদশে বসে থাকে, তাও তো আমি সেই জাতক বা জাতিকাকে আমি তো নেগেটিভ কিছু বলবো না। তার কারণ কি? তার কারণ হচ্ছে সেই জাতক বা জাতিকা আবার বিবাহের পর বেশ কিছু সুখ পেতে পারে। আরও একটা বিষয়, যেটা আমাদের জন্মছকে কিন্তু মাঙ্গলিক দোষ বলে কিছু হয় না। আমরা যখন জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করি তখন মাঙ্গলিক দোষের কোনো কথাই কিন্তু উঠে আসে না। আমাদের যেটা আসে, আমাদের একটা ভৌম দোষ আসে। অর্থাৎ কি, আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যখন স্থান পরিবর্তন করব, অর্থাৎ মেয়েরা তো স্থান পরিবর্তন করে, মেয়েরা বাপের বাড়িতে থাকে, সেখান থেকে আরেকটি শ্বশুর বাড়িতে আসে, তার মানে এক ভূমি থেকে সে আরেক ভূমিতে আসলো, তাহলে সেই ভূমি তার জন্য কতটা আরামপ্রদ ভূমি। তাহলে তার জায়গাকে হিসেব করবে কি? তার জায়গা হিসেব হবে লগ্নের অষ্টম ভাব থেকে। এবার ভাবুন আপনার লগ্নের অষ্টম ভাবকে, তাহলে আপনি যদি আজকে যদি আপনি বৃষ লগ্ন হয়ে থাকেন, তাহলে মঙ্গল আপনার সপ্তমপতি, সে বিবাহকারক গ্রহ এবং বিবাহ সে দেখছে, কিন্তু আপনার বিবাহ নষ্ট হবে কি হবে না তা নির্ভর করছে আপনার অষ্টমের উপর। মানে এই ক্যালকুলেশনটা তো খুব দরকার। আজকে আপনার মঙ্গল লগ্নে পেলাম, 4-এ পেলাম, 6-এ 7-এ পেলাম, 8-এ পেলাম, 12-তে পেলাম, মঙ্গল এই 5টা ঘরের মধ্যে কোথাও না কোথাও থাকবেই, সেটা নিয়ে তো কোনো টেনশনের বিষয় না। কিন্তু আপনার মঙ্গল এখানে থাকা মানেই যে আপনার বিবাহ নষ্ট হয়ে যাচ্ছে তার কোনো হিসেব নেই। দেখুন আরও অনেক হিসেব রয়েছে। আপনি কোন তিথিতে জন্মগ্রহণ করছেন? আপনার মঙ্গল হয়তো 1-এ নেই, 4-এ নেই, 7-এ নেই, 8-এ নেই, 12-তে নেই, কিন্তু আপনার একাদশী তিথিতে জন্ম, তাও আবার কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে জন্ম। আপনার জন্মছক খুলে দেখুন, আপনার জন্মছকে হয়তো কেউ বলবেই না যে আপনার জন্মছকে কোনো নেগেটিভ হয়ে বসে রয়েছে, কোনো না কোনো প্ল্যানেটের কোনো নেগেটিভ নেই, কিন্তু তথাপি আপনার বিবাহ খারাপ কেন? আপনার কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে জন্ম হয়ে গেল। আবার দেখবেন আমাদের করণ থাকে। আজকে আমাদের কোন করণ বিবাহের জায়গাকে নষ্ট করতে পারে? তার মানে বৃষ্টিকরণে যদি আপনাদের জন্ম হয় তাহলে তাদের বিবাহের জায়গা নষ্ট হতে পারে। এবার বৃষ্টিকরণের মালিককে, বৃষ্টিকরণের মালিক শনি। এবার শনি যদি আপনার ন্যাটাল চার্টে খারাপ থাকে তবে সেই শনি কিন্তু আপনাকে আরও নেগেটিভ জায়গায় ফেলে দিতে পারে। তার মানে করণ, তার মানে আপনার জীবনে কজ অফ সরো, কজ অফ প্লেজার, তার মানে আপনার জীবনে আনন্দের কারণ কি, আপনার জীবনে দুঃখের কারণ কি, তাকে নির্দেশ করবে, ওই করণ নির্দেশ করবে। তার মানে তিথি ভীষণ ইম্পর্টেন্ট, তার পাশাপাশি করণ ভীষণ ইম্পর্টেন্ট। তার কারণ তিথির অর্ধেক তো করণ না, 12 ডিগ্রিতে যদি একটা তিথি হয় তার অর্ধেক 6 ডিগ্রিতে এক করণ তৈরি হয়। তার মানে এই যে তিথি আর করণ, এটা তো ভীষণ ইন্টাররিলেটেড। এরা আপনাদের জীবনে বা আমাদের প্রত্যেকের জীবনে আমরা কতটা সুখী হব, এই করণ কিন্তু আজকে আমাদেরকে নির্দেশ করবে, এই তিথিগুলো আমাদেরকে নির্দেশ করবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। রাত্রি 9টায় সম্রাটদা আবারও হাজির হচ্ছে জ্যোতিষের আড্ডায় গল্প করতে আপনাদের সাথে। আপনারা থাকছেন তো? নমস্কার।